আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যেভাবে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এটি কিন্তু আমার কাছে ভালো লক্ষণ মনে হয়নি। তাদের যে যমুনা মার্চ কর্মসূচি তারা ঘোষণা করেছে সুনির্দিষ্ট কিছু দাবি আদায়ের নামে, তাদের আন্দোলন সঠিক না বেঠিক এই জাজমেন্ট আমি করছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান সময়, বর্তমান কিছু ঘটনার মধ্য দিয়ে আমরা এমন একটা কঠিন পরিস্থিতি এখন পার করছি, সেই সময়ে রাস্তায় যে কোনো ধরনের মক সৃষ্টি হওয়া, আন্দোলন বিক্ষোভ সৃষ্টি হওয়া এবং তা প্রতিহত করার ক্ষেত্রে সরকারের খুব ধীর স্থির সুচিন্তিত পলিসি এবং প্ল্যান অফ অ্যাকশন লাগবে। পুলিশ কোথায়, কখন, কোন পর্যায়ে গিয়ে কোন মাত্রার অ্যাকশন নিবে সেটি কিন্তু আমাদের আগেভাগে ঠিক করতে হবে। বাংলাদেশ কিন্তু এখন একটি কঠিন সময় পার করছে। আমরা বাইরে যা দেখি এটাই কিন্তু আসল দেখা না। আমরা বাইরে যা শুনি বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা আমরা দেখতে পাই, শুনতে পাই, গুজব, নানান ইনফরমেশন, আমি মনে করি যে এর মধ্যে হয়তো আমরা অনেক ক্লু পাই। চিন্তাশীলদের জন্য কিন্তু অনেক তথ্য আছে। চারিদিকে কিন্তু আমি বলছি একটা গুমোট পরিস্থিতি বিরাজমান। এই অবস্থায় এই ধরনের ঘটনা প্রতিহত করার আগেই ঘটতে দেয়া যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা আন্দোলন আমি দেখেছি, পড়েছি। এগুলো নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে আলোচনার টেবিলেই নিষ্পত্তি করা সম্ভব ছিল। এছাড়া আমি মনে করি তারা যেরকম একটা মার্চ ফর যমুনা কর্মসূচি দিচ্ছে, তো সেটার আগে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চয়ই জানতে পেরেছে তারা এই ধরনের একটি কর্মসূচি নিয়ে এগোচ্ছে, এরকম মিছিল নিয়ে আসতে চাইছে। এটা তো এমন না যে হঠাৎ করে একেবারেই আকস্মিক সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে গিয়েছে। আমরা কিন্তু দেখেন তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করার পরে তাদের যে বক্তব্যগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে আসছে, দেখেন তারা কি বলছে? যে আমরা একই ধরনের আন্দোলন করলে, যমুনার সামনে একই ধরনের বিক্ষোভ প্রকাশ করলে হাসনাত সার্জিসদের ঠান্ডা পানি খাওয়ানো হয়, আপ্যায়ন করানো হয়। আর আমরা আসলে এই পুলিশের লাঠিপেটা, টিয়ার সেল, দেখেন তাদেরকে কিন্তু অনেককেই অনেকভাবে পিটানো হয়েছে। এটি খুবই নিন্দনীয়। ঠিক হয়নি। মনে রাখতে হবে আপনাদের যে প্রতিটি আন্দোলনের মধ্যেই কিন্তু নাশকতাকারীরা, চক্রান্তকারীরা থাকতে পারে। প্রতিটি আন্দোলন কর্মসূচি তৈরি করার পিছনেও কিন্তু তাদের হাত থাকতে পারে। যেই মুহূর্তে আপনারা আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন, তাদের নিবন্ধন স্থগিত করে দিলেন, যেই মুহূর্তে দেশ নিয়ে নানান কনস্পিরেসি এবং এইটার পরিপ্রেক্ষিতে ভারত অফিসিয়ালি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা কিন্তু খুবই আমাদের জন্য উদ্বেগজনক। আমি সে আলোচনায় পরে আসছি। আমি মনে করি যে এটি যেকোনো মূল্যে সামাল দিতে হবে। জগন্নাথের পরিস্থিতি যেন আর সামনের দিকে না বাড়ায়। এই গভর্নমেন্টকে স্টেবল হতেই হবে। নির্বাচনী তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত বড় ধরনের ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ এগুলো সরকারকে অ্যাভয়েড করতে হবে। তার আগে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে হবে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। নানান ফরমেটে, নানান বেশে, নানানভাবে তারা ঢোকার চেষ্টা করবে। ইতিমধ্যেই কিন্তু দেশি বিদেশি এই চক্র কিন্তু অনেকখানি সফল হয়ে গিয়েছে। তাদের বড় সাফল্য হলো তারা গণ অভ্যুত্থান বিরোধী শক্তিকে তছনছ করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির যে ঐক্য তারা ভেঙে দিতে পেরেছে। তারা তাদের গোপন কনস্পিরেসি থিওরি প্রয়োগ করে তারা কাট আউট পদ্ধতিতে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন
এই ট্রাফ, আমি হানি ট্র্যাপ মানি ট্র্যাপ বলছি না, যে কোনো ট্রাফে ফেলে দেখেন আজকে অভ্যুত্থানের যে শক্তি ছিল, ফ্যাসিস্ট বিরোধী শক্তি ছিল, যাদের নেতৃত্বে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবন, যাদের আন্দোলনের বিনিময়ে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, সব দলেরই, শুধু বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থী ভাইরা না, সব দল মত মিলে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া, তাদের বিরোধিতা আন্দোলনটা হয়েছে। আজকে দেখেন, আজকে কারোর সাথে কারোর সমন্বয় নাই। জামাতের সাথে বিএনপির বিরোধ নানানভাবে সৃষ্টি হয়ে আছে। বাকি ছিল এনসিপি, সবাই মনে করতেছিল যে এনসিপি জামাত শিবির মনে একই, তাদের সাথে একটা কেমিস্ট্রি আছে। কিন্তু আমরা কি দেখলাম গত ৩-৪ দিনে? জামাতের সাথে এনসিপির, জামাতের সঙ্গে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেবের তো লেগে গিয়েছে। এটা নিয়ে রাত দিন টকশো হচ্ছে, নিউজ হচ্ছে, ট্রল, পাল্টা, ফেসবুক স্ট্যাটাস সীমাহীন। কোনোভাবেই আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী এবং গণ অভ্যুত্থানের শক্তিকে এক রাখা যাচ্ছে না। ঠিক সেই সময় আমরা আবার দেখছি রাজপথে এই সমস্ত ক্ষোভ, বিক্ষোভ এবং এই ধরনের বিক্ষোভ দমনে পুলিশের সেই আগের চেহারা দেখেন। আজকে কিন্তু শিক্ষার্থীরা বলছে কিন্তু যে হাসিনা রেজিমের যেই পুলিশ আমরা দেখেছি, ঠিক সেই রেজিমের পুলিশের চেহারা আমাদেরকে আরেকবার দেখতে হলো। প্লিজ পুলিশের ভাইয়েরা আমার, আপনারা মন খারাপ করবেন না, আমার এই কথা হার্ড হবেন না, কিন্তু মেলান, আমরা কিন্তু আপনাদের মধ্যেও কিন্তু ফ্যাসিস্টটা লুকিয়ে আছে, আপনাদের আশপাশে আছে। গত 15 বছরে আওয়ামী লীগ প্রতিটি স্তরে যেভাবে লোক নিয়োগ দিয়েছে, তাদের লোক সেট করেছে, সেই রাহুগ্রাস থেকে তো আমরা মুক্ত হতে পারিনি। সিভিল প্রশাসন বলেন আর আপনার এই ধরনের প্রশাসন বলেন, সামরিক বেসামরিক সকল জায়গায় পুলিশ, এমন কোনো জায়গা নাই। 15.5 বছর ভাই তো একটা 2 দিন না, 15.5 বছর ধরে ধরে একটি গাছ লাগানো হয়েছে, ফুলে ফলে সেটি এখন বড় বৃক্ষ হয়ে গিয়েছে। এইসব নিয়েই তো আমরা চলতেছি। কত লোককে আপনারা শাস্তির আওতায় আনতে পেরেছেন, কত লোককে চিহ্নিত করে মামলা দিতে পেরেছেন। প্রকাশ্যে না হয় আওয়ামী লীগে যারা দল করে, যারা রাজনীতি করে, তাদেরকে না হয় চিহ্নিত করতে পেরেছেন। আর যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, পুলিশ বাহিনীর সদস্য আছে, কতজনকে পারছেন? অথচ আওয়ামী লীগ আমলে 90% লোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রকাশ্যে আওয়ামী লীগ করত। এই লোকগুলোকে রাতারাতি সব হয়ে গেল। তার মানে আরেকটা কথা, যে 35 থেকে 40% লোক তো আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের ভোট আছে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পিং করছি না, আমি বাস্তবতা বোঝাচ্ছি। দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাস্তব বিষয়টা অ্যানালাইসিস করছি। কি কারণে ভাই? আমাদের দেশের স্থিতিশীলতা লাগবে। আমরা আনস্টেবল হিসেবে থাকতে চাই না। এমনি অনেক বিপদের মধ্যে আমরা আছি। যেই ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষ 15 বছরের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে, সেই বিজয় আমরা ধরে রাখতে পারছি না। এজন্য কথাই বলে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন সেটিকে ধরে রাখা। আজকে 24-এর গণ অভ্যুত্থানের বিজয় আকাঙ্ক্ষাকে ধরে রাখা অনেক কঠিন হয়ে গেছে। দেখেন আজকে 8 মাস পরে এসে আমরা যে সব জিনিস ফেস করছি, সেটি কিন্তু ফেস করার কথা না। অতএব আমি মনে করি এ বিষয়ে সরকার, পুলিশ, সামগ্রিক আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সবাইকে বলবো ভাই, ক্ষতি হলে কিন্তু সবারই ক্ষতি হয়ে যাবে, কম আর বেশি হবে। কিন্তু আমরা চাই যে আমরা যেই গণতন্ত্রের পথে হাঁটছি, যেই গণতন্ত্র আমরা স্বপ্ন দেখি, যে একটি জনগণের সরকার, একটি গুড গভর্নেন্স হবে, সত্যিকার অর্থেই আমরা কিছু ভালো মানুষের হাতে নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব তুলে দিতে পারবো। আমরা সত্যিকার অর্থেই কিছু ভালো মানুষকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নমিনেশন দিব। এই যে অনেক স্বপ্ন আমাদের আছে, যে আর কোনোদিন ভোটের অধিকারটা কেউ কেড়ে নিতে পারবে না। ভোট ব্যবস্থা এমন হবে
যে এটিকে কেউ কোনোদিন আর ভাঙতে পারবে না। ভোট অবাধ সুষ্ঠু হবেই। মানুষ যাকে ভোট দিবে সেই ভোট গণনা হয়ে ফাইনালি ফলাফল হিসেবে ঘোষিত হবে। এর মাঝখানে ইফ বাট বলে কিছুই নাই। এবং ভোট ব্যবস্থার সঙ্গে যারাই থাকবে তারাই তারাই দেশকে ভালোবাসবে। তারা দেশের মানুষের কাছে শপথবদ্ধ থাকবে। ডিসি হোক, ইউএনও হোক, পুলিশের ভাইয়েরা হোক, যারা ভোট নিবে, মানুষের আমানত গ্রহণ করবে, তারা কেউ দলের কাণ্ডারি হবে না, দলবাজ হবে না। তারা দেশের মানুষ হবে, দেশকে ভালোবাসবে। আমরা সেই সব মানুষকে চাই। আমরা সেরকম একটি দেশের স্বপ্ন দেখি। তাই বলব যে আর এভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করবেন না। ছাত্র কেন? কোনো মক সৃষ্টি হতে দিবেন না। সময়টা ভালো যাচ্ছে না। তাই বলছি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সাবধান হতে হবে। শেষ করছি একটি কথা বলে, দেখেন যে ভারতের সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরে এই যে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কি বলেছেন, নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন এবং টিভিতে দেখেছেন। তো আমি জাস্ট এই কথাটি আবার একটু বলে আমার ভিডিওটি শেষ করব। বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশি গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করছে ভারত। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালোভাবে সমর্থন জানাই। দেখেন, এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত সরকার আবারও প্রমাণ করে দিল যে সে বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। তার সম্পর্ক হচ্ছে একটি দলের সঙ্গে, আওয়ামী লীগ। আমাদের বাংলাদেশ ভারতের এরকম কোনো দলের বিরুদ্ধে অ্যাকশন নিলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ধরনের বক্তব্য, বিবৃতি দিতে পারতেন না। এটি আমাদের দেশে একটি অভ্যন্তরীণ বিষয়, একটি আইনের বিষয়। ভারত দেখেন এখনো পর্যন্ত সে আওয়ামী লীগকে উন্মুক্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা খুশি হতাম যখন আওয়ামী লীগ বাংলাদেশে টানা ১৫ বছর দুঃশাসন চালিয়েছে, গণতন্ত্র কেড়ে নিয়েছে, ভোট কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে। তখন তো আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বিবৃতি, বক্তব্য পাইনি। আমি বরাবরই বলি, ভারতের ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। আপনারা কখনো এই প্রতিবেশী কিন্তু পরিবর্তন করতে পারবো না। তা আবারও বলি, কোনো একটি দলকে নয়, কোনো একটি সংগঠনকে নয়, কোনো একটি ব্যক্তিকে নয়, আপনাদের সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক হতে হবে। দেখেন, আজকে কিন্তু একই বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু হোয়াইট হাউসের যে মুখপাত্র, সে কিন্তু ব্রিফ করেছে সাংবাদিকদের একই ধরনের প্রশ্নে। উনি কিন্তু বলেছেন ভিন্ন কথা। উনি বলেছেন যে আমরা কোনো দলের সঙ্গে সম্পর্ক করি না, আমরা চাই গণতন্ত্র শক্তিশালী হোক বাংলাদেশে। দেখেন, কিন্তু আপনাদের অবস্থান ভিন্ন। ভাইরে, সময় পাল্টে গেছে। আপনারা পারবেন না। বাংলাদেশকে যেভাবে গত ৫০ বছর, ৫৪ বছর দাবিয়ে রেখেছেন, এটাকে একটা অঘোষিত কলোনি, অঘোষিত অঙ্গরাজ্য বানিয়ে রেখেছেন, এটি সামনের দিকে আর পারবেন না। করতে গেলে বাংলাদেশের এই ২০ কোটি ২২ কোটি মানুষের রক্তের উপর দিয়ে যেতে হবে। আর বাংলাদেশের যে সংখ্যালঘু ভাইয়েরা, আপনাদের ভাষা আছে, আমাদের ভাষা হলো তার বাংলাদেশের নাগরিক, তাদেরকে আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে ওঠার যেন উৎসাহিত করেন। ওই বাইরে অন্য কিছু চিন্তা আপনারা করতে দিয়েন না।
আপনাদের কারণেই তাদের অনেকেই এই গত ৫৪ বছরে বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে পারে নাই। আপনাদের উস্কানিতে পা দিয়ে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি যে আমাদের চোখ কান খোলা রেখেই সমস্ত কাজ করতে হবে, সব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং যেসব বিষয়ে আগাম প্রিভেন্টিভ মেজার নেওয়ার দরকার, সেটা যেন সেই যথাস্থান থেকেই যথাসময়ে নেওয়া হয়। তাহলেই আমরা যে সমস্ত সমূহ বিপদের আশঙ্কা করছি, বিশেষ করে আমরা রাজপথে এই ধরনের নানান রকম বিপদের আশঙ্কা করছি, সেই আশঙ্কা অনেকখানি দূর হবে। আল্লাহ হাফেজ।